আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির অন্দরমহলে এখন কান পাতলেই কিন্তু নতুন একটি গুঞ্জন খুব ভালোভাবে শোনা যাচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে আসছেন, তাদের হয়তো ২০০৭ সালের কথা অবশ্যই মনে আছে। সেই 1-11 এর সময় একটি শব্দ ব্যাপক পরিচিত হয়ে উঠেছিল, আর তা হলো -2 ফর্মুলা। এবং সেটির লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনীতির দুই শীর্ষ নেত্রী, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলার মাটিতে সেই ফর্মুলা কিন্তু হালে পানি পায়নি। তবে ২০২৬ সালের এই বর্তমান প্রেক্ষাপটে এসে রাজনৈতিক অঙ্গনে আবারও কিন্তু সেই মাইনাস শব্দটি ফিরে এসেছে। কিন্তু এবার আর -2 নয়, এবার আলোচনা হচ্ছে -1 ফর্মুলা নিয়ে। আর এই -1 ফর্মুলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকের এই আয়োজনে আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব আসলে এই -1 ফর্মুলার নেপথ্যের কারিগর কারা, আর কেনই বা আওয়ামী লীগের মতো একটি বিশাল ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিয়ে এমন নতুন করে ছক কষা হচ্ছে। একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাই বিষয়টা কিন্তু শুধুমাত্র দেশের ভেতরের রাজনীতিতে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক কূটনীতির মাঠেও এটা নিয়ে কিন্তু বেশ জোরালোভাবে আলোচনা চলছে। সম্প্রতি আপনারা হয়তো শুনেছেন যে লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হলো বা কোন বিষয়ে কথা হলো? কেন হঠাৎ করে ভারত এবং বর্তমান বিএনপি সরকারের মধ্যে একটা উষ্ণ সম্পর্ক তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এর উত্তর খুঁজতে গেলেই কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটি অনিবার্যভাবে এখানে চলে আসে। সত্যি বলতে কি, ভারত এবং আমেরিকা উভয়ই কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই একটা বিশাল শূন্যতা পূরণ করা যাবে না। কিন্তু একই সাথে বাস্তবতার এক কঠিন রূপও কিন্তু তাদের সামনে বর্তমান সময়ে স্পষ্ট। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে যে ধরনের আইনি পদক্ষেপ বা মৃত্যুদণ্ডের পরোয়ানা ঝুলছে, তাতে করে তাকে সরাসরি দেশে ফিরিয়ে এনে রাজনীতির মাঠে পুনরায় সক্রিয় করাটা এই মুহূর্তে হয়তো অনেকটাই অসম্ভব। আর ঠিক এই জায়গাতেই আন্তর্জাতিক মিত্ররা, যারা মূলত আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারা একটি নতুন বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে এবং বর্তমান সময়ে তারা চাইছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে স্বমহিমায় ফিরে আসুক, কিন্তু আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে বা তাকে মাইনাস করেই হয়তো দলটির পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হোক। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানেই একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আমেরিকান হয় তাদের ভূ রাজনৈতিক স্বার্থে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে চাইতেই পারে, কারণ অতীতে আমরা দেখেছি শেখ হাসিনার মতো একজন বলিষ্ঠ ও স্বাধীনচেতা নেত্রীকে হ্যান্ডেল করা আমেরিকার জন্য বরাবরই কিন্তু বেশ কঠিন ছিল। তিনি কখনোই বিদেশি পরাশক্তির কাছে সহজে মাথা নত করেননি। কিন্তু ভারতের হিসাবটা কি? ভারত তো শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু। তাহলে ভারত কেন এই -1 ফর্মুলায় সায় দিতে যাবে? এর উত্তরটা লুকিয়ে আছে চরম একটি বাস্তবতার মধ্যে। দেখুন সুপ্রিয় দর্শক, ভারত হয়তো বর্তমান সময়ে বুঝতে পারছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাটা বা দেশে ফেরত দেওয়াটা শুধু কঠিনই নয়, বরং সেটা আওয়ামী লীগের জন্য সাময়িকভাবে একটা বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই তারা বর্তমান সময়ে মনে করছে দল হিসাবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে হলে এবং বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক শক্তির ভারসাম্য বজায় রাখতে, উগ্রবাদীদের দমন করতে আপাতত শেখ হাসিনাকে আড়ালে রেখেই আওয়ামী লীগকে সুসংগঠিত করার কোনো বিকল্প পথ নেই।
দর্শক মণ্ডলী, এবার একটু দেশের ভেতরের রাজনীতির দিকে তাকানো যাক। আপনারা হয়তো বিভিন্নভাবে খেয়াল করেছেন, বর্তমান রাজনৈতিক মাঠে একটি নীরব অথচ গভীর পরিবর্তন কিন্তু ঘটেছে। বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকলেও তারা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছে যে মাঠের পরিস্থিতি আসলে কতটা জটিল। তাদের ডানপন্থী এবং ইসলামপন্থী যে বিরোধী শক্তিগুলো রয়েছে, বিশেষ করে জামাত বা অন্যান্য দল, তারা কিন্তু ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আর এই চরমপন্থী শক্তিগুলো এককভাবে মোকাবেলা করা বিএনপির জন্য আমি মনে করি রীতিমতো একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে আরো কিছুদিন পর। এবং যদি মাঠে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী ধর্ম নিরপেক্ষ এবং বিশাল জনসমর্থন পুষ্ট দল না থাকে, তাহলে এই ইসলামপন্থী দলগুলো খুব সহজে কিন্তু পুরো রাজনৈতিক মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এটা কিন্তু বিএনপির জন্য কোনো সুখবর নয়। আর ঠিক এই কারণে এই রাজনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে বিএনপি এখন পরোক্ষভাবে চাইছে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় আবার ফিরে আসুক। দেখুন, তারা হয়তো প্রকাশ্যে এটা স্বীকার করবে না, কিন্তু ভেতরে ভেতরে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ মাঠে থাকলে এই যে চরমপন্থী শক্তিগুলো, এই চরমপন্থী শক্তিগুলোকে একটা ব্যালেন্সে রাখা সম্ভব। তাই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা এখন শুধু আওয়ামী লীগের একক চাওয়া নয়, বরং এটা পুরো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য বর্তমান সময়ে অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। তবে দর্শক মণ্ডলী, এই ফিরে আসার পথে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় পাহাড় হয়ে দাঁড়িয়েছে দলের নেতৃত্ব সংকট। এটা কিন্তু অস্বীকার করার কোনো ধরনের উপায় নেই। দেখুন, শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে অত্যন্ত সফলভাবে দল ও দেশ পরিচালনা করেছেন। তার ক্যারিশমা এবং বলিষ্ঠ নেতৃত্বের কোনো তুলনা হয় না। তবে বর্তমান সময়ে এসে এই যে ভারতের ব্লুপ্রিন্ট, বিএনপির ব্লুপ্রিন্ট এবং আমেরিকার বর্তমান ভূ রাজনৈতিক পজিশন বেঁধে তাদের যে একটি ব্লুপ্রিন্ট, এই তিনটি ব্লুপ্রিন্ট মিলিয়ে বর্তমান সময়ে শেখ হাসিনা বর্তমান সময়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথবা কৌশলগত কারণে ওনাকে দূরে থাকতে হচ্ছে। এখন শেখ হাসিনা যদি কোনোভাবে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে দূরে সরে যান, তাহলে অবশ্যই এখানে আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়বে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু শেখ হাসিনার বিকল্প কাউকে নিয়ে কোনো চিন্তা করছে না, কিংবা শেখ হাসিনা এখন পর্যন্ত কাউকে আওয়ামী লীগের বিকল্প করতেও দেখেনি। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের পক্ষে বা ওনার মায়ের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। তবে এখন পর্যন্ত শেখ হাসিনার হাতে কিন্তু চাবিকাঠি রয়েছে। এখন আমেরিকার সাথে শেখ হাসিনার একটি সরাসরি দ্বন্দ্ব রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখছেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু আমেরিকার যে সকল ঘাঁটি রয়েছে সেই সকল ঘাঁটি কিন্তু তছনছ হয়ে গেছে। এখন আমেরিকা শেখ হাসিনাকে কিন্তু সেই সময় প্রস্তাব দিয়েছিল, যে এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন, সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি করার জন্য, কিন্তু শেখ হাসিনা সরাসরি সেটা নাকচ করে দিয়েছিলেন। যদি শেখ হাসিনা সেটিতে রাজি হতেন, তাহলে আমার মনে হচ্ছে বা আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা এখনো বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতেন। তবে সেটি না দিয়ে তিনি বাংলাদেশের জন্য কতটুকু উপকার করেছেন বা কতটুকু ভালো করেছেন, সেটা কমপক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আজকের দিনের চিত্র দেখলে আমরা বুঝতে পারি। যাই হোক, এই যে শেখ হাসিনার মাইনাস করার চিন্তা ভাবনা বা শেখ হাসিনা বাদ দেয়া করার চিন্তা ভাবনা, এটা আসলে আওয়ামী লীগের জন্য যে নেতৃত্ব সংকট তৈরি করছে, সেই নেতৃত্ব সংকট আওয়ামী লীগ কিভাবে সামাল দেবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এই বিশাল মহিরুহের ছায়ায় হয়তো সেভাবে কোনো বিকল্প নেতৃত্ব আসলে গড়ে ওঠেনি। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কিন্তু শেখ হাসিনাকে ঘিরেই আবর্তিত হয়েছে। তিনি যেমন দলের প্রাণভোমরা, তেমনি ঐক্যের প্রতীকও। কিন্তু এখন যখন বাস্তবতার কারণে তাকে হয়তো শারীরিক বা দৃশ্যমানভাবে রাজনীতির মাঠে পাওয়া যাচ্ছে না, তখন দলটির হাল আসলে কে ধরবে? এই প্রশ্নটি যেমন আমাদের, তেমনি এখন তৃণমূলের প্রতিটি কর্মীর মনে। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন দলের হাল ধরতে পারেন সজীব ওয়াজেদ জয় অথবা সায়মা ওয়াজেদ পুতুল।
কারণ আমরা ইতিহাস ঘাটলে দেখি আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বঙ্গবন্ধুর রক্তের বাইরে অন্য কোনো নেতৃত্বকে খুব সহজে কিন্তু মেনে নিতে পারেন না। কিন্তু এখানেও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। তাদের দুজনের নামেই বর্তমানে বেশ কিছু আইনি জটিলতা বা ঝামেলা আছে। তারা কি পারবেন এই সমস্ত আইনি মামলা মোকাবেলা করে দেশে ফিরে এসে সাহসিকতার সাথে আওয়ামী লীগের হাল ধরতে? রাজনীতির মাঠে তো একটা অলিখিত নিয়মই আছে, ত্যাগ স্বীকার না করলে বা রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ না হলে বড় নেতা হওয়া যায় না। শেখ হাসিনা নিজেও কিন্তু চরম প্রতিকূলতা এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসে দলকে আজকের এই অবস্থানে দাঁড় করিয়েছিলেন। দেখুন সুপ্রিয় দর্শক, যদি কোনো কারণে শেখ পরিবারের কেউ এই মুহূর্তে দায়িত্ব নিতে না পারে, তাহলে বিকল্প আসলে এখানে কি? শেখ পরিবারের বাইরে থেকে যদি কাউকে দলের নেতৃত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের ভেতরে একটা বড় ধরনের ভাঙন বা দ্বন্দ্ব তৈরি হওয়ার প্রবল আশঙ্কা এখানে রয়েছে। আমরা অতীতেও কিন্তু দেখেছি অনেক বড় বড় ভাগা ভাগা নেতা দল ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার একক এবং শক্তিশালী নেতৃত্বের কারণে তারা দলের কোনো ক্ষতি করতে পারেননি। কিন্তু এখন যদি সেই শক্তিশালী কেন্দ্রের অনুপস্থিতি ঘটে, তাহলে শুধু নেতৃত্বকে কেন্দ্র করেই দল কয়েক টুকরো হয়ে যেতে পারে, এটাই বাস্তব। যা হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য সবচেয়ে বড় একটি অশনি সংকেত। তাই সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু মোটেও সহজ নয়। তবে যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তারা হয়তো, আমি মনে করি, বুকার স্বর্গে বাস করছেন। এই দলটির শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে প্রথিত। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ঐতিহাসিক অর্জনের সাথে এই দলটির নাম কিন্তু জড়িয়ে আছে। তৃণমূলের লাখ লাখ নিবেদিত প্রাণ কর্মী এই দলের আসল শক্তি। দেখুন সাময়িক একটা ঝড় হয়তো এসেছে, কিন্তু এই ঝড় মোকাবেলার ক্ষমতাও কিন্তু আওয়ামী লীগের রয়েছে। তবে শুধু অতীত গৌরব নিয়ে বসে থাকলে বা অতি আশায় দিন গুনলে কিন্তু কোনোভাবেই চলবে না। তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা। 2031 সালের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই আমি মনে করি তাদের একটি সুনির্দিষ্ট রূপরেখা অবশ্যই তৈরি করতে হবে। শেখ হাসিনা যদি সরাসরি মাঠে থাকতে নাও পারেন, তবুও তার দিক নির্দেশনায় দলের ভেতর থেকে এমন কাউকে সামনে নিয়ে আসতে হবে যিনি দলের ঐক্য ধরে রাখতে পারবেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবকিছুই কিন্তু আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এবং এই সম্পূর্ণ বিষয়টি যদি আওয়ামী লীগ বর্তমান সময়ে, অর্থাৎ এই স্থানীয় সরকার যে নির্বাচনটি আরো 1 বছর পর হবে, সেই নির্বাচনের পূর্বে যদি গুছাতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এতক্ষণ ধরে আমি যে বড় বড় কথাগুলো বললাম, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা যে গৌরব করে থাকেন, যে উচ্চ আশা নিয়ে বসে আছেন, তাদের সেই উচ্চ আশায় গুলেবাড়ি পড়ে যাবে এবং আমার সেই কথাগুলো কিন্তু রাজনৈতিকভাবে বুমেরাং হয়ে যাবে। দেখুন এখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ কেন আনলাম? কারণ আমি বিগত দিন একটি ভিডিও করেছি, যে ভিডিওতে যে একটি আলোচনা করেছি এবং সেই আলোচনায় আমি তুলে এনেছি স্থানীয় সরকার নির্বাচনের ভূমিকা এবং সেখানে আওয়ামী লীগের ভূমিকা, এবং এই তথ্য সম্পর্কেও আমি বিস্তারিতভাবে একটি আলোচনা করেছি। আপনারা যারা শেখ হাসিনার এই নির্দেশ সম্পর্কে অবগত এখনো হননি, তারা সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যাই হোক, এই যে স্থানীয় সরকার নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু একদম তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব বড় হতে থাকে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা কিন্তু একটা পর্যায়ে এসে লক্ষ্য করেছি বিএনপি স্থানীয় পর্যায়ে শক্তিশালী হওয়ার জন্য কিন্তু অত্যন্ত সুকৌশলে তারা তাদের জনপ্রিয় নেতৃবৃন্দদের ইউনিয়ন পর্যায়ে সদস্য করেছে, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান করেছে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান করেছে। এতে করে কি হয়েছে? এতে করে সম্পূর্ণ বাংলাদেশে বিএনপির মাথা গুজার যে একটি ঠাঁই, সেই মাথা গুজার একটি ঠাঁই হয়ে গেছে। যেমন ধরুন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি বিএনপি রাজনীতির সাথে জড়িত হন, তাহলে অত্র ইউনিয়নের বিএনপি পন্থী যে সকল লোকজন ছিলেন, তাদেরকে কিন্তু
যেভাবেই হোক নীরবে পর্দার অন্তরালে তাদেরকে একটি শেল্টার কিন্তু তিনি দিয়ে গেছেন, এবং তাদের যে আশা পুনরায় জেগে ওঠার যে সম্ভাবনা সেটি কিন্তু তিনি জাগিয়ে রেখেছিলেন। এই যে একটি শক্তি, এই যে একটি সাহস, বর্তমান সময়ে আওয়ামী লীগের কিন্তু সেটি নেই। বিগত ১.৫ বছর ধরে বা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে এমন একটি অবস্থায় করে দিয়ে রেখে গেছে যেখানে আওয়ামী লীগের সাংগঠনিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত একদম ভঙ্গুর হয়ে গেছে, এবং এই ভঙ্গুর অবস্থা থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই তাদের যে চেইন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ড মেনটেন করতে পারছে না, যার কারণে হয়তো হাইকমান্ড মিলে এবং শেখ হাসিনা মিলে এই স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছেন। এখন নির্বাচনে যাওয়ার প্রসঙ্গ কি সেই বিষয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি, কিভাবে যাবেন এটাও আমি বলেছি, এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তবে এই নির্বাচনের পূর্বে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী হতে হবে। এখন বিএনপির সাথে সমঝোতায় যদি রাজনীতিতে ফেরার সুযোগ হয়ে যায় তাহলে বেশ ভালো কথা। যদি সরাসরি রাজনীতিতে না ফিরতে পারেন তাহলে গুপ্ত অবস্থায় অথবা অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ সেটি করবে। তাদের বর্তমান পরিস্থিতিতে সেটি বোঝা যাচ্ছে। এটি করলে আমি যে বিএনপির একটি উদাহরণ দিলাম সেই একই মেথডে আওয়ামী লীগও হয়তোবা তাদের যে সাংগঠনিক কাঠামো রয়েছে, তাদের যে প্রত্যেকটি ওয়ার্ড রয়েছে, ইউনিয়ন রয়েছে, সেই কাঠামোটা হয়তো গুছায় নিতে সক্ষম হবে। তবে এখানে প্রতিপক্ষ যারা রয়েছেন, বর্তমান ক্ষমতাসীন দল যারা রয়েছেন, সরকার দল যারা রয়েছেন, তারা আসলে এই বিষয়টিকে কিভাবে নেবেন এবং তারা আসলে সেই সুযোগ কিভাবে দিবেন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এর পূর্বে যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একটি শক্ত মুখপাত্র তৈরি না করে বা সাংগঠনিকভাবে তাদের নেতৃত্ব তৈরি না করে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে তারা আরো অনেক কদম পিছিয়ে যাবে। এবং এই যে এই পিছিয়ে যাওয়া কিন্তু যেমন শেখ হাসিনার -1 ফর্মুলা বা -1 ফর্মুলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেখুন, শেখ হাসিনা কিন্তু সাম্প্রতিক সময়ে বলেছেন যে তিনি দেশে ফিরবেন, তিনি মামলাকে ভয় পান না। তবে উনার দেশে ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন বিষয়বস্তু জড়িত রয়েছে। আমি মনে করি উনি চাইলেই হুট করে বিমানে চড়ে কিংবা হেলিকপ্টারে চড়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। উনি যতই বলুন না কেন সরাসরি, আমি মনে করি এটি কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য একটি কথার কথা। আমি যেহেতু বললাম আন্তর্জাতিক অনেক বিষয়বস্তু জড়িত রয়েছে, আইন কানুন জড়িত রয়েছে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগকে মাথায় রাখতে হবে। এখন আওয়ামী লীগকে এই বিষয়গুলো মাথায় রেখে যদি শুধুমাত্র শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তখনই আওয়ামী লীগ রাজনীতি করবে এরকম চিন্তাধারা আসে, তাহলে আওয়ামী লীগের জন্য সেটি টোটালি বুমেরাং হবে, এবং বাংলাদেশের রাজনীতি থেকে অন্তত পক্ষে 10 থেকে 20 বছর পিছিয়ে যাবে আওয়ামী লীগ। অলরেডি কিন্তু 1.5 বছরের যে রাজনৈতিক পথ চলা, সেই পথ চলাতে বাংলাদেশ আওয়ামী লীগ নেই। তাদের উপর থেকে এখন পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞার খড়গ উঠেনি। দেখুন সুপ্রিয় দর্শক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তবে যারা ধৈর্য ধরে আলোচনা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই যে বর্তমান সময়ে আমেরিকা, ভারত তাদের মধ্যকার যে একটি বৈঠক এবং বিএনপির সাথে যে একটি সমঝোতা ভারতের, এবং শেখ হাসিনাকে মাইনাস করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমি মনে করি একদিক থেকে শুধুমাত্র আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য একটি ভালো অপরচুনিটি, আবার অপরদিকে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থান রয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, সেই অবস্থানকে ধ্বংস করার জন্য একটি নীল নকশা। এখন আওয়ামী লীগ আসলে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কাঠামো, সাংগঠনিক কাঠামোর শক্তির উপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন তারা যদি সাংগঠনিকভাবে এখন পর্যন্ত দুর্বল থাকে এবং এই ধরনের রাজনৈতিক দাবার চাল এখনো যদি তারা ফেস করার সক্ষমতা অর্জন করতে না পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকা অনেক চ্যালেঞ্জিং হবে। সুপ্রিয় দর্শক, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে মাইনাস করে আমি মনে করি আসলে কোনো টেকসই সমীকরণ কোনোভাবে মেলানো সম্ভব নয়। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় রাজনৈতিক প্রতিপক্ষরাও আজ এই সত্যটি কিন্তু আমি মনে করি খুব হারে হারে টের পাচ্ছে।
এখন আসলে দেখার বিষয় আওয়ামী লীগ কত দ্রুত এই নেতৃত্ব সংকট কাটিয়ে উঠে নিজেদের নতুন করে গুছিয়ে নিতে পারে। কারণ একটি শক্তিশালী এবং সুসংগঠিত আওয়ামী লীগ শুধু দলটির লাখো কর্মীর জন্যই নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ, অসাম্প্রদায়িক ও স্থিতিশীল বাংলাদেশের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। রাজনীতি সবসময় কিন্তু সম্ভাবনার খেলা। আজকে যেটা অসম্ভব মনে হচ্ছে, কাল হয়তো সেটাই বাস্তবতা হয়ে ধরা দেবে। আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং দেখতে পারি সময়ের এই কঠিন পরীক্ষায় দেশের ঐতিহ্যবাহী এই দলটি কিভাবে উত্তীর্ণ হয়। দর্শক, এই যে আজকে সম্পূর্ণ আলোচনা, এই আলোচনায় আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি পারবে এই নতুন -1 ফর্মুলার চ্যালেঞ্জ আদৌ মোকাবেলা করতে? ভারত কি সত্যি শেখ হাসিনাকে বাইরে রেখে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে? এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ কোনোভাবে পোষণ করার সুযোগ পায়, তাহলে সেটা কি তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত মেনে নেবে, নাকি দেশে আরো বড় ধরনের সহিংসতা বাড়বে? যাই হোক দর্শক মন্ডলী, আমরা সাধারণ জনগণ, আমরা চাই না কোনো ধরনের সহিংসতা দেশে হোক। আমরা চাই দেশের মানুষ এবং দেশের পরিবেশ গণতান্ত্রিক থাকুক, সুন্দর থাকুক এবং শান্ত থাকুক। এই কামনা সব সময় রাখি এবং এই প্রত্যাশা সব সময় করি। সুস্থ রাজনীতি বাংলাদেশে থাকুক, দেশের জনগণ শান্তি থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।